আজ ক্লাস 10 প্রথম চ্যাপ্টার এনভায়রনমেন্টাল কনসার্ন বা পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টার থেকে আমি 30টি প্রশ্ন করেছি এবং সেগুলোই এই ক্লাসে আলোচনা করব। এই চ্যাপ্টারের আরও দুটো ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 আমি করিয়েছি, সেগুলো বেসিক্যালি থিওরি ক্লাস ছিল। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা একটু দেখে নিও। আর অবশ্যই আর একটা কথা বলবো যে এই ক্লাসটা করার আগে অবশ্যই তোমরা ওই পার্ট 1 এবং 2 এর ভিডিও দুটো দেখে নেবে। আর আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো আমি এনেছি এগুলো প্রত্যেকটাই আমি বাছাই করে নিয়ে এসেছি, তো তোমরা প্রত্যেকে এটা খুব ভালোভাবে দেখবে। আশা করছি এগুলো ভালোভাবে করলেই তোমরা এক্সামে ঠিক এমনই কোশ্চেন কিন্তু দেখতে পাবে। তো আজকের ক্লাসটা খুব ভালোভাবে করবে এবং যারা প্রথম আজকের ক্লাসে তারা অবশ্যই পার্ট 1 এবং 2 এর ভিডিও দুটো দেখে নেবে। ওই দুটো যেহেতু থিওরি ক্লাস, তোমরা যদি থিওরিটা ঠিকঠাকভাবে করো, এটুকু আমি বলতে পারি আজকের ক্লাসের বেশিরভাগ কোশ্চেনই তোমরা পারবে অ্যান্সার দিতে এবং সেটা তোমাদেরই বেশি ভালো লাগবে। তাহলে আজকের ক্লাস শুরু করছি। দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে। 1 নাম্বার প্রশ্ন বলেছে যে ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? বায়ুমণ্ডলের আমরা বিভিন্ন স্তর দেখেছি। বায়ুমণ্ডলের আমরা বিভিন্ন স্তর পড়ে এসেছি, তো সেই স্তরগুলোর মধ্যে কোন স্তরে ওজোন স্তরটা আছে সেটা আমাদের প্রশ্নে দিয়েছে। কি কি অপশন রয়েছে দেখে নি। প্রথমে রয়েছে ট্রোপোস্ফিয়ার, নাকি স্ট্র্যাটোস্ফিয়ার, নাকি মেসোস্ফিয়ার, নাকি থার্মোস্ফিয়ার, কোনটা? তাহলে দেখো, এই ওজোন স্তর এইটা যে স্তরে অবস্থান করে সেটা হচ্ছে অ্যান্সার হবে এই 1 নম্বর কোশ্চেনের অপশন বি বা স্ট্র্যাটোস্ফিয়ার। আমি সার্কেল করে দিলাম। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের আরো একটা নাম আছে, জানো তোমরা কি সেটা? এটা হচ্ছে শান্তমণ্ডল বলে। শান্তমণ্ডল, ঠিক আছে। কেন শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে? কারণ এখানে ঝড়, মেঘ, বৃষ্টি এগুলো কিছুই হয় না, তাই একে শান্তমণ্ডল বলা যায়। কারণ ওই স্তরটা খুব শান্ত, তাই তো। আর এই স্তরটা যেহেতু শান্ত থাকে, তাই এই স্তরে দিয়েই না ওই জেট প্লেন গুলো কিন্তু যায়, ঠিক আছে। আর অপশানে কি কি স্তর ছিল দেখে নিই একটু। প্রথমে ছিল ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারের আরেকটা নাম কি? ট্রোপোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে। কারণ এখানে ঝড়, মেঘ, বৃষ্টি এগুলো আবহাওয়া দ্রুত কিন্তু চেঞ্জ হয় এই ট্রোপোস্ফিয়ারে। এখান থেকে এই একটা কোশ্চেনও হতে পারে। নেক্সট বলছে মেসোস্ফিয়ার। সবথেকে শীতলতম স্তর হচ্ছে এই মেসোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ার কি? থার্মোস্ফিয়ার কিসের জন্য বিখ্যাত? না, এখানে মেরুজ্যোতি দেখা যায়, এখানে মহাকাশ স্টেশন রয়েছে, বেতার যোগাযোগ সম্ভব, তাই তো। তাহলে একটা কোশ্চেন করতে গিয়ে আমরা 4টে স্তর সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, তাই তো। এই জন্যই এই ক্লাসটা তোমরা যদি ভালোভাবে করো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং রিভিশন হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলে আসি। দেখো, যেটা আমি আগের কোশ্চেনে বললাম যে সবচেয়ে শীতলতম স্তর কোনটা? মেসোস্ফিয়ার। তো এখানে আবার প্রশ্ন দিয়েছে 2 নম্বরে যে বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা স্তর কোনটি? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে মেসোস্ফিয়ার। আর বাকি স্তরগুলো কোনটা কি সেটা তো আমি আগের প্রশ্নেই আলোচনা করে দিলাম। নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট বলছে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? এই চ্যাপ্টার শুরু করে আমরা কিন্তু এগুলো পড়েছিলাম, তাই তো। তাহলে সেখানে পড়েছিলাম নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আর্গন এগুলো কতটা পরিমাণে রয়েছে সেগুলো আমরা দেখেছিলাম। প্রথমেই পড়েছি যে নাইট্রোজেন কত শতাংশে থাকে? বলেছে 21, 78, 50 নাকি 10। আমরা দেখছিলাম নাইট্রোজেন থাকে 78,
0.08%, তাই তো? আর অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 20.98%। আর্গন কত থাকে? 0.95%। আর কার্বন ডাই অক্সাইড 0.035%। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন কত থাকে? 78.08%। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, 78%। আর বাদবাকি যে কটা বলে দিলাম এগুলো তোমরা একটু দেখে নিও, কারণ যে কোনো কিছু দিতে পারে এক্সামে। বেশ, নেক্সট প্রশ্নে চলে আসি। এটা আমি যখন ক্লাস করিয়েছিলাম তখনই বলে দিয়েছিলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে উপগ্রহ বা স্যাটেলাইট সাধারণত কোন স্তরে ঘোরে? ঠিক আছে, তো অপশানে আছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মিসোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার। কোথায়? তো এর অ্যান্সার হয়ে যাবে এক্সোস্ফিয়ার, মানে সবচেয়ে শেষের স্তর যেটা, এক্সোস্ফিয়ার হবে কারেক্ট অ্যান্সার। তো আর বাদ বাকি লেয়ারগুলো সম্পর্কে আমি বলেই দিয়েছি। নেক্সট প্রশ্নে চলে আসবো। বলছে যে 5 নাম্বার প্রশ্ন, বলছে গ্রিন হাউস এফেক্টের প্রধান কারণ কি? আমি একটু অপশনগুলো আগে দেখে নিই। বলছে অক্সিজেন নাকি নাইট্রোজেন নাকি হচ্ছে কার্বন ডাই অক্সাইড নাকি হাইড্রোজেন। বেশ, তো গ্রিন হাউস গ্যাস বেসিক্যালি কি, মানে গ্রিন হাউস গ্যাস বলতে আমরা কি বুঝেছিলাম আগের দিন আমি গ্রিন হাউস এফেক্ট কি বলে দিয়েছিলাম, আজকে আরেকবার একটু বলে দিচ্ছি। তো গ্রিন হাউস এফেক্টে কি হয়, যে সূর্যরশ্মি তো আসে ভূপৃষ্ঠে, তো ভূপৃষ্ঠে আসার আগে তারা একটু বাধাপ্রাপ্ত হয় কি দ্বারা? একটা লেয়ার দ্বারা। তো এই লেয়ারটা কি কি দিয়ে গঠিত জানো? এই লেয়ারটা বিভিন্ন গ্যাস দ্বারা গঠিত, এবং যে গ্যাস দ্বারা গঠিত না সেগুলোই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এবার কি হয়, এই গ্রিন হাউস গ্যাসগুলো দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে পৌঁছালো, ঠিক আছে। এবার ভূপৃষ্ঠ থেকে যখন ফিরে যাবে এরা, তখন ওই রশ্মিটা কিন্তু সম্পূর্ণ ফিরে যেতে পারছে না। এই যে লেয়ার, এই গ্যাসগুলোর যে লেয়ার, এখানে তারা মানে সেই রশ্মি শোষিত হচ্ছে এবং বাকি অংশটা প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে আবার ফিরে আসছে, ফলে ভূপৃষ্ঠ কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। এটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, বোঝা গেল? আর এই যে লেয়ার করে আছে এই গ্যাসগুলো, এই গ্যাসগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। তো এই গ্রিন হাউস এফেক্টের প্রধান কারণ অবশ্যই গ্রিন হাউস গ্যাস। তাহলে আমি দেখে নেব এই 4টে অপশানের মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস। আগের ক্লাস আমি বলে এসেছি, গ্রিন হাউস গ্যাস মানে গ্রিন হাউস এফেক্টের জন্য মানে প্রধান দায়ী হচ্ছে যে গ্যাসটি, সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রথম দায়ী যে গ্যাস, বুঝা গেল? এছাড়া রয়েছে মিথেন, N2O, ওজোন, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সব থেকে বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড। বেশ, নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নিচের কোনটা? আমি আগের প্রশ্নেই বলে দিলাম, কার্বন ডাই অক্সাইডও গ্রিন হাউস গ্যাস। সেকেন্ড, কার্বন ডাই অক্সাইডও গ্রিন হাউস গ্যাস, মিথেনও গ্রিন হাউস গ্যাস, N2O গ্রিন হাউস গ্যাস। তাহলে বাকি কে থাকলো? অক্সিজেন, এটা গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন সি, অক্সিজেন। নেক্সট কি রয়েছে দেখি। নেক্সট প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন বলছে সূর্যের তাপ পৃথিবীতে আটকে রাখে, সূর্যের যে তাপ সেটা পৃথিবীতে আটকে রাখে কে? এই গ্রিন হাউস এফেক্টের বলার সময় আমি বলে দিলাম কি, এই গ্রিন হাউস গ্যাস, তাই তো। এই যে একটা লেয়ার করে রাখছে, এটা আটকে রাখছে, এরাই তো আটকে রাখছে, এই গ্রিন হাউস গ্যাসগুলোই তো আটকে রাখছে, তাই না? তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আর ওজোন স্তর কাকে আসতে বাধা দেয়? ইউভি রেকে, যেটা আমাদের
যেটা জীবজগতের খুব ক্ষতি করে, তাই তো? যেটা মানব শরীরে কি হয়, ক্যান্সারের সৃষ্টি করে, ত্বকে ক্যান্সার। এছাড়াও জীবজগতের নানা প্রাণীদের যেমন ক্ষতি করে, তেমনি উদ্ভিদেরও কিন্তু ক্ষতি করতে পারে। তো ওজোন স্তর হচ্ছে ইউভি রে আসতে বাধা দেয়। নেক্সট 8 নম্বরের প্রশ্নটা দেখে নিই। 8 নম্বরের প্রশ্ন বলছে যে গ্রিন হাউস এফেক্ট কে ব্যাখ্যা করেন, মানে কোন বিজ্ঞানী? নিউটন, আইনস্টাইন, ফুরিয়ার নাকি ডাল্টন? আচ্ছা, নিউটন কি করেছিলেন? অবশ্যই না। আইনস্টাইনের তো থিওরি অফ রিলেটিভিটি, নিউটনের তো গ্র্যাভিটি এগুলো রয়েছে, বা বল সব। ডাল্টন পরমাণুর মডেল। একমাত্র এই যে বিজ্ঞানী ফুরিয়ার, ইনি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কিন্তু প্রথম ব্যাখ্যা করেন। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের ফলে কি হয়? গ্রিন হাউস এফেক্টের ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। তার মানে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে কি হবে? তাপমাত্রা বাড়বে। অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে বলছে অতিরিক্ত গ্রিন হাউস এফেক্টকে কি বলে? খুব একটা ভালো প্রশ্ন, এটাও দেয় এক্সামে, যে অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস, মানে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেশি হলে, এই যে সূর্যরশ্মি আসলো, এসে এই গ্রিন হাউস গ্যাস দ্বারা শোষিত হবে এবং সেটা প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে, তাই তো? বেশি, তাহলে ভূপৃষ্ঠ আরো বেশি উত্তপ্ত হবে। এই বেশি মানে উত্তপ্ত হওয়া এবং তাপমাত্রা বেড়ে যাওয়াকে, এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আর কুলিং, ফ্রিজিং, কন্ডেনসেশন এগুলো তো হবেই না। নেক্সট প্রশ্ন দেখি। 11 নম্বর প্রশ্ন বলছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি থিওরি ক্লাস করানোর সময় বলে দিয়েছিলাম যে গ্রিন হাউস এফেক্টে কোন রশ্মি আটকে যায়? ঠিক আছে, গ্রিন হাউস এফেক্টে কোন রশ্মি আটকে যায়? ইউভি, এক্স রে, ইনফ্রারেড নাকি গামা? কোনটা? এর আনসার হবে ইনফ্রারেড বা আইআর। ঠিক আছে? ইউভি আটকায়, মানে ইউভি রে আটকায় কে? ওজোন স্তর। গামা তো একটা তেজস্ক্রিয় রশ্মি, তো এগুলো তো হবেই না। বেশ, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। 12 নম্বর প্রশ্ন বলছে সিএফসি ভেঙে কোন পরমাণু বের হয় যা ওজোন স্তর, ঠিক আছে, ওজোন স্তর ধ্বংস করে? ওজোন স্তর হবে এটা, যা ওজোন স্তর ধ্বংস করে। তো এখানে কোনটা? অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? আমি থিওরি ক্লাসে করিয়েও দিয়েছি যে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। সিএফসি কি কি দিয়ে গঠিত হয়, ঠিক আছে? তার উপরে সিএফসিটা ভেঙে কি উৎপন্ন করছে, তোমরা ওটা দেখে নেবে, এখানে আমি বললাম না। তো শুধু বলে দিলাম ক্লোরিন উৎপন্ন করে। ক্লোরিন মানে সক্রিয় ক্লোরিন, ক্লোরিন মাথার উপর ডট। ঠিক আছে? থিওরি ক্লাসটা তোমরা একটু চেক আউট করে নিও, সেখানে বোঝানো রয়েছে, ডিটেলসে বোঝানো রয়েছে সেখানে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। এবং এটা হবে অ্যান্সার, অপশন সি। 12 সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্নে যায়। নেক্সট 13 নম্বরের প্রশ্নে বলছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ কি? অবশ্যই গ্রিন হাউস গ্যাস। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন বলছে বরফ গলার কারণ কি? কুলিং এ কি বরফ গলে নাকি? অবশ্যই না, প্রেসারেও না, উইন্ডেও নয়। তাহলে একমাত্র গ্লোবাল ওয়ার্মিং এ। কেন? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ভূপৃষ্ঠের টেম্পারেচার বেড়ে যায়, ফলে বরফ গলতে থাকে। নেক্সট দেখে নিই কি আছে। 15 নম্বর প্রশ্ন বলছে যে গ্লোবাল ওয়ার্মিং এর ফল কি? একটু ভালো করে দেখো। মানে এ তে বলছে যে সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি, তাপমাত্রা কমা, বরফ বৃদ্ধি নাকি বৃষ্টি কমা? একটু ভাবো যে গ্লোবাল ওয়ার্মিং মানে ভূপৃষ্ঠের টেম্পারেচার
বেড়ে যাচ্ছে, তাই তো? এবার টেম্পারেচার যখন বাড়ছে তার মানে কি তাপমাত্রা কমছে নাকি? টেম্পারেচার তো বাড়ছে, এটা তো তার মানে আগেই ভুল যে টেম্পারেচার কমছে তো অবশ্যই না। আচ্ছা, টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে বরফ বৃদ্ধি পাবে, এটাও ভুল। বৃষ্টি কমা, এটাও ভুল। তাহলে একমাত্র যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ বৃদ্ধি। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি পাচ্ছে, মানে বরফ কিন্তু গলে যাচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসি 16 নাম্বার প্রশ্নে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছে কোনটি ওজোন স্তর রক্ষার জন্য আন্তর্জাতিক চুক্তি? কিয়োটো প্রোটোকল, প্যারিস চুক্তি, মন্ট্রিয়াল প্রোটোকল নাকি জেনেভা চুক্তি? এর সঠিক উত্তর হবে অপশন সি, মন্ট্রিয়াল প্রোটোকল। ঠিক আছে, বেশ, নেক্সট প্রশ্নে চলে আসি। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং 17 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং কমাতে কি করতে হবে আমাদের? বন কাটা একদমই নয়, প্লাস্টিক বাড়ানো নয়, জ্বালানি পোড়ানো এটাও না, শুধুমাত্র গাছ লাগাতে হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে 17-র কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট হচ্ছে 18 নম্বরের প্রশ্ন, বলছে কোনটি নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি? রিনিউয়েবল এনার্জি হচ্ছে কোনটা? সৌরশক্তি। আর নন রিনিউয়েবল শক্তি কোনগুলো? যেগুলোর ভান্ডার সীমিত, যেগুলো দীর্ঘদিন যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেগুলো শেষ হয়ে যেতে পারে, যেমন হচ্ছে পেট্রোলিয়াম, তাই তো, কয়লা। এগুলো কিন্তু আমরা যদি, এগুলো একটা সীমিত ভান্ডার থাকে এবং এগুলো যদি খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। আর সৌরশক্তি এটা কিন্তু নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল, মানে এর কোনো শেষ নেই, এটা তৈরি করতেই পারবো, তাই তো? নেক্সট প্রশ্নে চলে আসি, বলছে তাপন মূল্য থেকে একটা প্রশ্ন। আমি আগের থিওরি ক্লাসে বলে দিয়েছিলাম যে তাপন মূল্যের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাপন মূল্যের এসআই একক কি? এসআই একক বলেছে, তো এখানে দেওয়া আছে জুল পার কেজি, এটা তো হবে না, এখানে অপশনটা একটু ভুল আছে, এটা হবে কিলো জুল পার কেজি, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হবে না, কিলো জুল পার কেজি তাপন মূল্যের এসআই একক, এটা একটু তোমরা কারেকশন করে নিও, কিলো জুল কে জে পার কেজি। ঠিক আছে, কিলো জুল পার কেজি, তোমরা সকলে এটা কারেকশন করে নেবে। নেক্সট 20 নাম্বার প্রশ্ন, বলছে কোন জ্বালানির তাপন মূল্য বেশি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হবে এলপিজি, অপশন ডি। আর সব থেকে তাপন মূল্য কম কার? কাঠের, এর হচ্ছে কম, তাই তো? একটু নোট করে নেবে তোমরা সকলে, বোঝা গেল? এটার একটা চার্ট আমি দিয়েছিলাম, ওটাও তোমরা দেখে নেবে। 21 নম্বর প্রশ্নে বলেছে, একদম ইজি প্রশ্ন, কার্বন নিঃসরণ কমাতে কি দরকার? বেশি গাড়ি, বেশি প্লাস্টিক, কম গাড়ি নাকি বেশি কারখানা? অবশ্যই কম গাড়ি ব্যবহার করতে হবে, তাহলে কার্বন নিঃসরণ কম হবে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্নে বলছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয়? জলবায়ু পরিবর্তন হয়, ঠান্ডা বাড়ে, বৃষ্টি বন্ধ হয় না কিছুই না? অবশ্যই জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন 23 নম্বর কোশ্চেন বলছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন, বাংলায় যেটাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন মানে কি? বর্তমানের উন্নয়ন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, নাকি বর্তমান ও ভবিষ্যৎ উভয়ের উন্নয়ন, নাকি শুধু শিল্প? আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে বুঝেছিলাম যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কিন্তু এখন যে প্রাকৃতিক সম্পদ তার ব্যবহার করা, তার মানে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ের উন্নয়ন, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে 23 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি।
নেক্সট প্রশ্নে চলে যাই। 24 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি টেকসই উন্নয়নের উদাহরণ? বন কাটা, পুনর্ব্যবহার, দূষণ না প্লাস্টিক? এটা একদম একদম ইজি, মানে অপশন দেখে বোঝা যাচ্ছে অপশন বি বা পুনর্ব্যবহার, রিইউজ, তাই তো, রিইউজ। নেক্সট প্রশ্নে চলে আসি। 25 নম্বর প্রশ্ন এবং খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 3R বলতে কি বুঝি? রান, রিড, রেস্ট, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রাইজ, রান, রোল, রেড, ব্লু, গ্রিন। কোনটা? 3R, 3টে আর বলতে বোঝায় অপশন বি হবে কারেক্ট আনসার, রিডিউস, রিইউজ, রিসাইকেল। মানে এইটা হচ্ছে যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে 3R এর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো 3টে আর পরপর। এই ফার্স্ট আর মানে হচ্ছে রিডিউস, সেকেন্ড আর মানে রিইউজ, আর থার্ড আর মানে হচ্ছে রিসাইকেল। তো রিডিউস মানে কি? কমানো। কি কমাতে হবে? প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, যেগুলো ভঙ্গুর নয়, যেগুলো বায়োডিগ্রেডেবল নয়, মানে নন বায়োডিগ্রেডেবল, সেগুলোর ব্যবহার কমাতে হবে। রিইউজ মানে কোনো জিনিসকে, যেমন একটা ব্যাগ, সেটাকে আমায় পুনরায় ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে রিইউজ, পুনরায় ব্যবহার করা। আর রিসাইকেল মানে পুনঃপ্রক্রিয়াকরণ, মানে আবার নতুন করে তাকে তৈরি করতে হবে। একটা কাগজ থেকে, খবরের কাগজ থেকে আবার আমার নতুন করে কিন্তু কাগজ তৈরি করতে হবে, সেটা হচ্ছে রিসাইকেল। বোঝা গেল? তো 3R বলতে যদি কি বোঝে, এটা যদি ডেসক্রিপশনেও আসে, মানে ডেসক্রিপটিভ ভাবে তোমায় লিখতে দেয়, তাহলেও কিন্তু তুমি পারবে। এই যেভাবে আমি এক্সপ্লানেশন দিলাম এর এভাবে বলতে হবে। বেশ, নেক্সট কোশ্চেনে চলে যাব। বলছে যে নিচের কোনটি পরিবেশ বান্ধব? প্লাস্টিক, কয়লা, সৌরশক্তি না ডিজেল? কোনটা পরিবেশ বান্ধব? অবশ্যই সৌরশক্তি, অপশন বি কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন। সাস্টেইনেবল ডেভেলপমেন্টে কি কমাতে হবে? দূষণ, জল, গাছ না বাতাস? অবশ্যই দূষণ বা পলিউশন, এটা কমাতে হবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট চলে আসি। 28 নম্বর প্রশ্ন। এটা একটা ওই রিপিটই হলো, এই প্রশ্নটা একটু রিপিটই হলো যে পুনর্নবীকরণযোগ্য সম্পদ, আগেও বললাম রিনিউয়েবল এনার্জি, ওখানেও দেখে আসলাম। তো এর আনসার হয়ে যাবে সূর্য থেকে পাওয়া সৌরশক্তি, তাই তো। নেক্সট 29 নম্বর প্রশ্ন। সিএফসি প্রথমে কোন কাজে বেশি ব্যবহৃত হতো? আমি আগের দিনই থিওরি ক্লাসে বলে দিয়েছি সিএফসির উৎস। তো সিএফসি পাওয়া যায় রেফ্রিজারেটর এবং বাতানুকূল যন্ত্র, রেফ্রিজারেটর এবং বাতানুকূল যন্ত্র থেকে কিন্তু সিএফসি পাওয়া যায়। তাহলে এখানে রেফ্রিজারেন্ট হিসাবে কিন্তু সিএফসি ব্যবহৃত হতো। আর লাস্ট প্রশ্ন আজকের 30 নম্বর প্রশ্ন, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য দরকার কি? সচেতনতা, অজ্ঞতা, দূষণ নাকি অপচয়? অবশ্যই সচেতনতা, অপশন এ ইজ কারেক্ট আনসার। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই থাকলো। তোমরা এই এমসিকিউ গুলো খুব ভালো করে রেডি করো, আশা করছি এগুলোই তোমরা এক্সামে দেখতে পাবে এরকম টাইপ। কারণ একটা কোশ্চেন পড়তে গিয়ে কিন্তু অলরেডি আমরা 2-3টে প্রশ্ন অ্যাডিশনাল কোশ্চেন কিন্তু আমরা পেয়েই যাচ্ছি, তাই না? এইভাবে কিন্তু একটা চ্যাপ্টারের আমাদের রিভিশন হয়ে যাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এমসিকিউ গুলো আমি বলবো আজকের ক্লাসটা করার আগে অবশ্যই থিওরি ক্লাসগুলো দেখো, তারপরে এমসিকিউ করো, তাহলে তোমাদের কিন্তু একদম চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে। আর যে 2-3 নম্বরের কোশ্চেন, সেটার জন্য আমি ভিডিও নিয়ে আসবো, কিন্তু সেটা পরে। কারণ আমি 2-3 নম্বরের যে কোশ্চেনগুলো আসে কোনগুলো, সেগুলো অলরেডি আমি ওই থিওরি ক্লাসে বলে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো এক্সামে আসে। তো তোমরা একটু চেক আউট করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো আজকের ক্লাস এইটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে।